হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি এবং আজ আমি তোমাদেরকে নতুন একটি গল্প শোনাবো। আশা করি গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার নাম সোনিয়া। আমার বয়স প্রায় 20-21। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা মার যতটুকু অর্থ সম্পদ আছে, আলহামদুলিল্লাহ, আমাকে মানুষ করার জন্য আমার বাবা মার যথেষ্ট আছে। বন্ধুরা, আমাকে দেখতে কিন্তু অনেকটা মোটাসোটা। আমার কোনো কিছুই না নেই। আমার সামনে যা আসে আমার তাই ভালো লাগে। আমার মুখে রুচি, তাই নাকি আমার শরীর স্বাস্থ্য এত ভালো। আমি ভার্সিটিতে লেখাপড়া করি। আমার বাড়ি থেকে ভার্সিটি প্রায় 20 থেকে 25 মিনিটের রাস্তা। বন্ধুরা, আমার শরীর স্বাস্থ্য ভালোর জন্য আমার বাবা মা আমাকে বলেছে, তুমি নিয়মিত কলেজে হেঁটে যাবে আর হেঁটে আসবে। আমি আমার বাবা মার কথা মতো ঠিক তাই করি। প্রত্যেক দিন কলেজে হেঁটে যাই আর হেঁটে আসি। এভাবে বেশ কিছুদিন ভার্সিটিতে যাতায়াত করলাম। এভাবে আমার ভার্সিটির জীবনটাও খুব সুন্দরভাবে কাটছিল। বন্ধুরা, হঠাৎ একদিন কলেজ থেকে আসার পথে এমন আকাশে মেঘ, যেন কাল বৈশাখী ঝড়ের মতো ঘন মেঘ। আমি তো ভয় পেয়ে গেলাম। মনে করলাম একটু জোরে জোরে হাঁটলে বাড়িটা পেয়ে যাব। কিন্তু বন্ধুরা, আসলে রাস্তার মাঝখানে এসে বৃষ্টি পড়া শুরু করে দিল। এদিকে বাতাসও পাতারে উঠে গেল। হঠাৎ আমার সামনে একটি আম গাছের ডাল ভেঙে রাস্তার মাঝখানে পড়ে গেল। তারপর বন্ধুরা, আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। কি করব ভেবে পাচ্ছি না। রাস্তায় ডালটা পড়ায় রাস্তা পার হওয়াটাই অনেকটা কষ্টের। কারণ বন্ধুরা, আমি তো অনেকটা মোটাসোটা, তাই ডালের নিচ দিয়ে গেলেও কেমন যেন আমি বাধা পাই। তাই উপর দিয়ে ডালের পুর পাহা দিয়ে বহুত কষ্টে ডালটা পাড়ি দিলাম। কিন্তু দেখি আকাশের ভাব একেবারেই খারাপ। বিদ্যুৎ চমকাচ্ছে, যেমন অনেক জোরে ঝড় বইছে। আসলে আমার আর হাঁটতে মন চাচ্ছে না, ভয় লাগছে। কি করব বুঝে উঠতে পারছি না। সামনে তাকাতেই দেখি রাস্তার ডান সাইডে একটি কুড়ে বাড়ি। মনে করলাম ঝড়টা ঠেকানোর জন্য হলেও এই বাড়িতে আমাকে যেতে হবে, নইলে তো আমি অনেক ভয় পেয়ে যাব। তারপর দ্রুত ওই বাড়ির মধ্যে ঢুকতেই বাড়ির বারান্দায় একটি বুড়ো মানুষ বসে আছে। বয়স কতই হবে, 50-51 এরকম। আমি ওনাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। মেরে দাঁড়িয়ে গেলাম। উনি আমাকে বলল, কে গো তুমি? হঠাৎ বৃষ্টির মধ্যে তুমি আমার এখানে? আসো আসো, তাড়াতাড়ি ঘরে আসো, নইলে ভিজে যাবে। আমি দ্রুত আমার বইগুলা এবং আমার ব্যাগটা নিয়ে দ্রুত ওই বারান্দায় উঠে পড়লাম। তারপর উনি আমাকে একটি গামছা দিল আর বলল, নাও গো, তুমি আগে মাথাটা মুছে নাও, কারণ তুমি তো বৃষ্টিতে ভিজে গিয়েছো। আর কোথায় থেকে তুমি আসছো? তখন আমি হাত মুখ মুছে আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। আর সেই মুরব্বিটা আমাকে বলল, ও মা, আমার তো মনেই নেই তুমি আমার বাড়িতে এসেছো, তুমি দাঁড়িয়ে আছো। আমি দ্রুত একটি চেয়ার এনে দিই। তারপর সেই বুড়ো মানুষটা আমার জন্য দ্রুত একটি চেয়ার এনে বারান্দায় বসতে দিল। তারপরে বন্ধুরা, জোরো বাতাস, এলোমেলো বাতাস, কেমন যেন ছোট্ট কুড়ে ঘর মনে হচ্ছে উড়ে নিয়ে যাবে, এমন অবস্থা। তখন উনি বলল, না না, তুমি এখানে বসলে তো
থাকতে পারবে না, তার চাইতে চলো আমার এই ছোট্ট ভাঙা কুড়েঘরের মধ্যে চলো, তাও একটু তৃপ্তি পাওয়া যাবে। তারপরে উনি তার দরজাটা খুলে আমাকে ভিতরে ঢোকায় নিল। তারপর উনি আমাকে একটি চৌকির উপরে বসতে দিল। তারপর বলল, এবার বলো তো তুমি কে? তখন আমি বললাম, আমার বাড়ি অমক গ্রামে, আমার বাবার নাম অমক। তখন উনি বলল, উমা, আমি তো তোমার বাবাকে চিনি, তাহলে তো তুমি আমার নাতনি হচ্ছ। তখন আমি বললাম, দাদু, তাহলে তো ভালোই হলো, আমারও দাদু নেই, তুমি আমার দাদু হয়ে গেলে। আমি দাদুর সঙ্গে গল্প করতে করতে এমন একটা সময় আসলো, আমার দাদুর কথা আমার আস্তে আস্তে অনেক ভালো লাগা শুরু করে দিল। কিন্তু বন্ধুরা, আকাশের পরিস্থিতি সময় যত এগুচ্ছে, আকাশের পরিস্থিতিও তার চাইতে বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। তারপর দাদু আমাকে বলল, আচ্ছা নাতনি, তোমাকে একটি কথা বলি, এখন তো বিকেল পার হয়ে গেছে, তোমার ক্ষুধা লাগেনি? তখন আমি বললাম, দাদু, ক্ষুধা লেগেছে, তাই বলে কি করার আছে, এর মধ্যে কি করে তুমি আমাকে খাওয়াবে? তখন আমি দাদুকে বললাম, আচ্ছা দাদু, একটি কথা বলো তো, তোমার কেউ নেই, তুমি এই বাড়িতে একা থাকো? তখন দাদু বলল, না রে নাতনি, আমি এখানে একা থাকি না, আমার একটি ছেলে আছে এবং ছেলেটা বিয়ে করেছে, বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াইতে গিয়েছে, আর আমি এই বাড়িতে একা একা থাকি, চলে আসবে কাল না হয় পরশু দিনই চলে আসবে। তখন আমি বললাম, আচ্ছা দাদু, তাহলে তুমি আমাকে কি খাওয়াবে? তখন দাদু বলল, আরে নাতনি, উপরালা একজন আছেন, কাউকে উনি না খেয়ে রাখেন না, তবে তুমি যেহেতু আমাকে দাদু ভাই বলেছ, তাহলে তোমার আর কোনো চিন্তা নেই, আমার খাবার পাশের বাড়ির থেকেই আসবে, এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কথা বলতে বলতেই একজন মহিলা এসে খাবার দিয়ে গেল। তারপর দাদু আমাকে বলল, নাও নাতনি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তারপর আমি হাত মুখ ধুলাম। তারপর দাদু আমাকে তার ভাত অর্ধেক করে আমাকে খেতে দিল আর বলল, নাতনি, তোমার তো অনেক কষ্ট হবে, তুমি দেখে মনে হয় অনেক বড়লোক ঘরের মেয়ে, কিন্তু এই বুড়ো দাদু আর গরিব মানুষ, এই ঘুরে ঘুরে তোমার তো এমনিতেই অনেক কষ্ট হচ্ছে। তখন আমি বললাম, না না দাদু, এখানে বিপদের সময় এমন কিছু মানুষ আছে যারা বিপদে মানুষকে আশ্রয় দেয়, আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। আর দাদু, তুমি যা মনে করছো, আমার কিন্তু কোনো কষ্টই হচ্ছে না। তখন দাদু বলল, আচ্ছা দিদি ভাই, একটি কথা বলি, রাত তো হয়ে যাচ্ছে, তুমি বাসায় যাবে কি করে? তখন আমি বললাম, দাদু ভাই দাঁড়াও, আমি মাকে একটি ফোন দিই। তখন মাকে আমি ফোন দিলাম এবং মা বলল, কিরে মা, তুই কোথায়? তুই সেই কলেজে গিয়েছিস, সন্ধ্যা ঘনিয়ে আসলো, তোর কোনো খবর নেই। তখন আমি বললাম, মা, তোমাকে কি বলবো, আকাশের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ। তখন মা বলল, হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি, এই জন্যেই তো চিন্তা করছি তুই এখন কোথায়। তখন আমি মাকে বললাম, মা, আমি আমার এক বান্ধবীর বাসায় আছি, যদি বৃষ্টি না কমে, আকাশের পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে আমি বাসায় যদি নাও আসতে পারি, তাহলে আমার এই বান্ধবীর বাড়িতে থেকে যাব। তখন আমার মা বলল,
তোর বাবাও তো বাসায় নেই যে তোকে আগায় নিয়ে আসবে। তখন আমি বললাম, মা তুমি টেনশন করো না, যদি বৃষ্টি কমে তাহলে আমি চলে আসব, আর যদি বৃষ্টি না কমে তাহলে আমি আমার বান্ধবীর বাড়িতে আজকে থেকে যাব, তারপর কালকে সকালে আমি চলে আসব, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তখন আমার মা বলল, মারে তুই আমার একটিমাত্র মেয়ে, তোকে ছাড়া তো আমি একটি রাতও কাটাতে পারি না, তারপরও তোর বাবা নেই বাড়িতে। তখন আমি বললাম, মা আমি কি ছোট? তুমি কেন আমাকে নিয়ে চিন্তা করছো? আমি খুব ভালো জায়গাতে আছি। তখন আমার মা বলল, ঠিক আছে মা, তুই ভালোভাবে থাকিস, আর কাল সকালেই কিন্তু চলে আসবি। তখন আমি বললাম, ঠিক আছে মা, তুমি ভালো থেকো। ফোনটা রেখে দিলাম। তারপরে আমার দাদু বলল, নাতনি তুমি তোমার মাকে মিথ্যা কথা কেন বললে? তখন আমি বললাম, দাদু জানো না, এই যে তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তোমার সঙ্গে এই যে অনেকক্ষণ ধরে গল্প করছি, কিন্তু তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে। আমার তো দাদু নেই, আর তোমাকে আমি দাদু পেয়েছি, এটাই আমার অনেক আনন্দ লাগছে। তখন দাদুভাই বলল, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার তুমি খেয়ে নাও, হয়তোবা তোমার খেতে অনেক কষ্ট হবে, তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে, আর গরিবের খাবার এটা কি তোমার ভালো লাগবে? তারপরও কি করার আছে? তখন আমি বললাম, দাদুভাই ঠিক আছে, অনেক হয়েছে, আমি খাওয়া দাওয়া করে নিয়ে দাদু আমাকে খেতে দিয়ে সে তার ওই ঘরে গিয়ে বসে থাকলো। আমি ইচ্ছে মতো খাওয়া দাওয়া করলাম। বন্ধুরা, গরিব মানুষের খাবার হলেও তাদের খাবারে এত সুন্দর স্বাদ আর এত ভালো লাগলো আমার, যা তোমাদের বোঝাইতে পারবো না। তারপরে খাওয়া শেষ হয়ে গেল। দাদুভাই এসে থাল বাটিগুলা নিয়ে তার ঘরে গিয়ে রাখলো। কিন্তু বন্ধুরা, ঘরটা কেমন এটা তোমরা শুনবে না? ঘরটা হচ্ছে সেই আদিম যুগের মানুষের মতো, ছোট্ট কুঁড়ে ঘর, বনের ছাউনি, বনের বেড়া, এমনকি দরজাটাও এক পাল্লার দরজা, সেটাও বন দিয়েই বাঁধা। তারপরে আমি দাদুকে বললাম, আচ্ছা দাদু, তোমার ছেলে কি করে? তখন দাদুভাই বলল, নাতনি আমার ছেলে সাধারণ একটি কোম্পানিতে চাকরি করে, আর আমাদের তেমন একটি জমিজাতি বা টাকা পয়সা নেই। আমার ছেলে কর্মের পুরি আমাদের সংসারটা চলে। কিন্তু দিদিভাই তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে। আমি বললাম, দাদু তুমি অযথা চিন্তা করছো, আমার কিন্তু অনেক ভালো লাগছে। আমি যদিও বিল্ডিং বাড়িতে থাকি, কিন্তু তোমার এখানে থাকতে কিন্তু আমার অনেক ভালো লাগছে। তখন দাদুভাই বলল, ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি দাদুভাই। তারপরে দাদুভাই আমার সমস্ত খোঁজ খবর নিয়ে সে আমার কেমন যেন বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে রাত গভীর হতে লাগলো। আমি চিন্তা করতে লাগলাম, দাদুভাই আর আমি এই বাড়িতে। তখন মনে করলাম, না না, কোনো সমস্যা নেই, এটা তো আমার দাদু ভাই, সে আমাকে নাতনি বলে ডেকেছে, আমারও তো খুবই ভালো লাগছে। হঠাৎ দাদু ভাই আমাকে বলল, আচ্ছা নাতনি, তোমাকে একটি কথা বলি, তোমার হাতে তো টাচ ফোন, তাই না? তখন আমি বললাম, হ্যাঁ দাদু। তখন দাদু ভাই বলল, আচ্ছা নাতনি, তোমার ছেটে কি নেট আছে? কারণ কি জানো, তোমরা তো অনেক ধরনের ফোন ব্যবহার করেছ, কিন্তু আমাদের জীবনে বাটন ফোনও জোটেনি। তাই বলে কি মানুষ বলে এই মোবাইলে নাকি কত রকমের ছবি দেখা যায়, যদি আমাকে একটু দেখাতে তাহলে মনে করতাম যাক শেষ বয়সে এসে ডিজিটাল যুগের কিছু জিনিস দেখলাম। তখন আমি বললাম, দাদু ভাই সত্যি বলছো, তুমি দেখবে? তখন দাদু ভাই বলল, আরে নাতনি,
তুমি যদি আমাকে দেখাও তাহলে তো আমি দেখব। তখন আমি বললাম, ঠিক আছে দাদু ভাই, তুমি ওই ঘরে থেকে তো আর আমার মোবাইল দেখতে পারবে না, তুমি এখানে এসো, তারপরে তুমি কী ছবি দেখবে আমাকে বলো, আমি তোমাকে বের করে দিচ্ছি। তখন দাদু দু পায়ে একটা করে আমার রুমে আসলো। কিন্তু বন্ধুরা, ঘরে বিদ্যুৎ নেই। দাদু সেই পুরাতন আমলকার একটি হারিকেন জ্বালিয়ে রেখেছে, তাও শুধু আমার ঘরে। হ্যাঁ, দাদু এসে আমার কাছে বসে বলল, ঠিক আছে নাতনি, তুমি কী ছবি দেখাবে আমাকে? তখন আমি বললাম, দাদু ভাই, তুমি কিন্তু দেখতে চেয়েছো, তোমার কী ধরনের ছবি দেখতে মন চায় তুমি আমাকে বলো। তারপরে দাদু ভাই ইশারা ইঙ্গিতে আমাকে বলল, আচ্ছা দিদি ভাই, ঘটনা হচ্ছে কি বলবো তোমাকে, ওই যে কি যেন ছবি মানুষ একা একা দেখে। তখন আমি দাদুর কথায় বুঝে গেলাম দাদু কি বলতে চাচ্ছে আমাকে। আমি মুচকি মুচকি হেসে বললাম, দাদু তুমি কি বলছো, ভালো করে বলো। তখন দাদু বলল, আরে পাগলি, কি বলবো, তুমি বড় মেয়ে, তুমি আমার নাতনি হও, তোমাকে বলতে আমার অনেক লজ্জা করছে। তখন আমি বললাম, না না দাদা ভাই, তুমি বলো, আমি তো তোমার নাতনি, আমাকে বললে কোনো সমস্যা নেই। তখন দাদু ভাই বলল, দিদি ভাই, ওই যে কি যেন ছবি মানুষ একা একা ঘর আটকিয়ে দেখে। তখন আমি বুঝতে পারলাম দাদু কি দেখতে চাচ্ছে। তারপরে আমি একটি ছবি বের করে দাদুকে বললাম, এই নাও দাদু ভাই, তুমি ওই ঘরে গিয়ে একা একা দেখো। তারপরে দাদু ভাই মোবাইলটা নিয়ে ওই ঘরে গিয়ে দেখতে লাগলো। কিন্তু বন্ধুরা, আকাশে তো অনেক মেঘ এবং বিদ্যুৎ চমকাচ্ছে, কঠিন আকারে বৃষ্টি হচ্ছে। আমি দাদুকে জোরে ভলিউম দিয়ে দিলাম। তারপর দাদু ওই রুমে গিয়ে চোখের পুরে শুয়ে থেকে মন ভরে ছবি দেখছে। কিন্তু আমি কেমন যেন এই ঘরের থেকে হালকা হালকা সাউন্ড শুনতে পাচ্ছি। অনেকক্ষণ পরে চিন্তা করলাম, আচ্ছা দেখি না দাদু কে করছে। ওমা, বনের বেড়া একটু ফাঁসা দিয়ে তাকাতেই দেখি দাদু ভাই মুখের কাছে নিয়ে মনোযোগ সহকারে দেখছে। আর কেমন যেন দাদু ভাই তার লুঙ্গিটা কেমন যেন নাড়াচাড়া করছে। আমি একটু দেখেই তো অবাক হয়ে গেলাম, বুঝতে পারলাম দাদু বড় হয়েছে ঠিকই, কিন্তু দাদুর এখনো ইয়ং ছেলেদের মতো মন। তখন আমি কিছুক্ষণ পরেই ছবিটা শেষ হয়ে গেছে। দাদু আমাকে ডেকে বলল, দিদি ভাই, ছবিটা শেষ হয়ে গেছে। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি আমার রুমে এসো। তখন দাদু ভাই আমার রুমে আসলো। আমি মোবাইলটা নিয়ে বললাম, দাদু ভাই আর ছবি দেখবে? তখন দাদু ভাই বলল, আর একটি ছবি দেখাও দিদি ভাই, আমি খুব আনন্দ পেয়েছি। তখন আমি আর একটা ছবি বের করে দাদু ভাইকে দিলাম। দাদু ভাই আমার সামনেই দেখতে দেখতে তার রুমে চলে গেল। কিন্তু বন্ধুরা, দাদু ভাইয়ের কথায় এবং ব্যবহারে আমার কেমন যেন অনেকটাই ভালো লাগছে। আর দাদুর ওই ছবি দেখার পর থেকে আমারও মনের মধ্যে কেমন যেন একটু অন্যরকম আবেগ কাজ করছে। তারপর দাদু ভাই যখন ছবি দেখতেছিল, তখন আমি বললাম, দাদু ভাই, তুমি একা একা ওই রুমে, আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, আমি তো অনেক ভয় পাচ্ছি। তখন দাদা ভাই বলল, ঠিক আছে দিদি ভাই, আমি তোমার রুমে আসছি। তারপরে দাদা ভাই আমার রুমে আসলো এবং আমার পাশে বসলো। আমি দাদা ভাইকে দেখলাম কেমন যেন
দাদার মন মনস্ক কেমন যেন উরুরু ভাব, ইয়ং ছেলেদের মতো মুচকি হাসি। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, দাদা ভাই, তোমার কেমন লেগেছে ছবি দেখে? মনটা ভরেছে? তখন দাদা ভাই বলল, আরে দিদি ভাই, এটা তো মনের খোরাক মিটেছে। আসলে কি জানো, তোমার দাদি অনেক আগেই মারা গিয়েছে। কতটা বছর যে একা একা জীবন কাটাচ্ছি, আজ অনেক দিন পর আর কিছু না হোক মনের খোরাকটা তো একটু মেটাতে পারলাম। তখন দাদুর কথায় আমি বললাম, তার মানে দাদা ভাই, তুমি তো একটুই বিয়ে করে নিতে পারো, তোমার তো একেবারেই বয়স শেষ হয়নি। তখন দাদা ভাই বলল, না রে নাতনি, ছেলের মুখের দিকে তাকিয়ে আর কখনো বিয়ে শাদী করা হয়নি। তখন আমি বললাম, ঠিক আছে দাদা ভাই, তাহলে এখন কি করা যায়? রাত্র প্রায় 11টা বেজে গেল, ছুটে হবে। তখন দাদা ভাই বলল, ঠিক আছে দিদি ভাই, তুমি এই রুমে ছও, আমি ওই রুমে শুই। তখন আমি বললাম, দাদা ভাই, আমার তো বিদ্যুৎ চমকানো অনেক ভয় লাগে, আমি একা একা থাকতে পারবো না। তখন দাদা ভাই বলল, তাহলে তুমি কি করবে? আমি বললাম, দাদু ভাই, তুমি আমার কাছে থাকো না। তখন দাদা ভাই বলল, ঠিক আছে, তুমি যদি ভয় পাও তাহলে আমি তোমার কাছে থাকবো, সমস্যা নেই। তারপরে দাদা ভাই আমার ঘরে এসে শুয়ে পড়ল। দুজন দুই সাইডে, দুজনে মন ভরে গল্প করছি। আর দাদা ভাইকে বললাম, আচ্ছা দাদা ভাই, তুমি এই ছবিটা দেখে কেমন আনন্দ পেলে? তখন দাদা ভাই বলল, দিদি ভাই, কোনো কিছু না খেয়ে শুধু দেখেই তো আর আত্মা ভরে না, তাই না? তখন আমি বুঝতে পারলাম দাদা ভাই কী বলছে। তখন আমি বললাম, আচ্ছা দাদা ভাই, তুমি তো আমাকে সত্যি নাতনি হিসেবে দেখো, তাই না? তখন দাদা ভাই বলল, হ্যাঁ, তোকে তো আমি নাতনি হিসাবেই দেখি। তখন আমি বললাম, ঠিক আছে দাদা ভাই, তোমাকে একটি কথা বলি, জীবনে কখনো আমি কোনো লোকের উপকার না করে আসিনি। আজ তুমি এই বিপদে আমাকে আশ্রয় দিয়েছ এবং আমাকে খাইয়ে দাইয়ে তুমি কষ্ট করে আমাকে পাহারা দিচ্ছ। আজ আমি তোমাকে একটি কথা বলি, হয়তোবা আর কোনো দিন তোমার সঙ্গে আমার দেখাও হবে কি না তা আমি জানি না, তবে আজ তোমাকে আমি একটু আনন্দ দিতে চাই, যেটা তুমি আজ 15 বৎসরেও পাওনি। কিন্তু এটা আমার আর তোমার মাঝেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। তখন দাদা ভাই চকির থেকে লাফিয়ে উঠে বলল, কি বলো দিদি ভাই, সত্যি? তখন আমি বললাম, হ্যাঁ দাদা ভাই, তুমি যখন ছবিটা দেখছিলে আমার কেমন যেন অনেকটাই খারাপ লাগছিল। আমারও তো বয়স অনেক হয়ে গেছে, আসলে কখনো কোনো বন্ধু বান্ধব আমার নেই, আমি একা একাই চলতাম। কিন্তু আজকে যখন তোমার মতো বুড়ো দাদু একটি বন্ধু পেলাম, তাহলে তো তোমার সঙ্গে এত কিছু শেয়ার করলাম, আর এটা হবে না? তখন দাদা ভাই বলল, সত্যি বলছো দিদি ভাই? তখন আমি বললাম, হ্যাঁ দাদা ভাই। তারপরে বন্ধুরা, আমি আর দাদা ভাই সেই পুরাতন চৌকি, সেখানে দুজন থাকলাম। আর রাতের বেলায় কেমন যেন এই চৌকির খ্যাচখ্যাচানি, আহু শব্দ কেমন যেন অনেকটা ভালো লাগলো। অঝোর জোরে বৃষ্টি ঝরছে, বৃষ্টির টিপটিপিনি শব্দ, বিদ্যুতের ঝলকানি মাঝে মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করছে। আর আমি আর দাদু দুজনে মিলে অনেকটাই মজায় ছিলাম। দাদু বুড়ো হলে কি হবে, সে এখনও ইয়ং ছেলেদের মতো, আমি তো ভাবতেই পারিনি দাদু এত শক্তিশালী। বন্ধুরা, আমায় আর দাদু ওই দিন রাত্রে যখন দুজন একসঙ্গে
আনন্দ করতেছিলাম। বন্ধুরা, জীবনে কখনো এই আনন্দটা আমিও উপভোগ করিনি, কিন্তু আমার সেই বুড়ো দাদু আমাকে এতটাই আনন্দ দিয়েছিল যা ভোলার মতো নয়। তারপরে আমরা দুজনেই কেমন যেন হাঁপিয়ে উঠলাম। দুজনেই চিৎপাটাং হয়ে শুয়ে একটু দম নিচ্ছিলাম। তারপরে কেমন যেন নিজের কাছে আরও ভালো লাগছে। এভাবে সারা রাত্রি 2-3 বার আমি দাদুর সঙ্গে অনেক আনন্দ করেছিলাম। ওই দিনকার রাতের কথা আজও আমি ভুলতে পারিনি। বন্ধুরা, যখন ভোর হয়ে গেল তখন আমি দাদুকে বললাম, আচ্ছা দাদু, তুমি এই বাড়িতে একা একা থাকো, তোমার জীবন সঙ্গিনী নেই, তুমি তো অনেক কষ্টে থাকো, তোমাকে যদি একটি কথা বলি তাহলে কি তুমি রাখবে? তখন দাদু ভাই বলল, কী রে দিদি ভাই, বল। তখন আমি বললাম, আজকে তুমি আমাকে যতটা আনন্দ দিয়েছ, সত্যি কথা বলতে কি জানো দাদা ভাই, আমারও দাদা নেই, আমি একা, এবং আমার তোমাকে অনেকটা ভালো লেগেছে। আমি যদি তোমার একটু উপকার করতে চাই, তুমি কি নেবে? তখন দাদাভাই বলল, কি বলো না দিদি ভাই। তখন আমি বললাম, আচ্ছা দাদা, তুমি আমার বাড়িতে থাকতে পারবে না? তখন দাদা বলল, কেন? তখন আমি বললাম, সত্যি কথা বলতে কি জানো দাদা ভাই, আজকের রাতটা তুমি আমাকে যতটা মজা দিয়েছ এটা আমি কখনো ভুলতে পারছি না। তাই বলি কি, তোমার তো আর এখানে কোনো কাজ নেই, তুমি যদি আমাদের বাড়িতে থাকো এবং তোমাকে কিছু মাইনেও দেব। আর আমাদের সংসারে আমার এক প্রতিবেশী কাকা আছে, উনি বাজার করতে দিলে কখনো টাকা পয়সা ঠিকমতো ফেরত দেয় না এবং কাজকামে অনেকটা অলস হয়ে গিয়েছে। তাই বলি কি, যদি ওই চাকরিটা তোমাকে দিই তাহলে তুমি কি করবে? তখন দাদাভাই বলল, হ্যাঁ, তুমি যদি চাও। আর আমাকে কি তোমার বাবা মা কাজে নেবে? তখন আমি বললাম, দাদাভাই, তুমি আমার পুরে ছেড়ে দাও, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি আমার বাড়িতে থাকলে মাঝে মধ্যে তুমি আমাকে একটু আনন্দ দিবে, আর যতদিন আমার বিয়ে না হয় ততদিন তোমার সঙ্গে আমি আনন্দ করব, তারপরে তুমি আমাদের বাড়িতে থেকে যাবে। তখন দাদাভাই বলল, তাই নাকি? দেখো, তুমি যদি তোমার বাবা মাকে বলে আমাকে রাখতে পারো, আমার কোনো আপত্তি নেই। তখন আমি বললাম, এই তো আমার লক্ষ্মী দাদু, তুমি টেনশন করো না। তারপরেই বন্ধুরা, সকাল হয়ে গেল, দাদু আমাকে এগিয়ে দিল প্রত্যেক রাস্তা। তারপরে আমি বাড়িতে গেলাম। মা আমাকে বলল, আচ্ছা মা, তোর কোনো কষ্ট হয়নি তো? তখন আমি বললাম, না না মা, আমার কোনো কষ্ট হয়নি। তুমি জানো না আমি কত ভালো ছিলাম এবং কত ভালো লোকের কাছে ছিলাম, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। মা, তোমাকে একটি কথা বলি, আমি যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে বুড়ো একটি দাদু আছে, দাদুটা খুব ভালো। তুমি যদি চাও তাহলে আমাদের এই করিম চাচাকে বাদ দিয়ে আমি দাদুকে আমাদের বাসায় রাখতে চাই। উনি খুব গরিব মানুষ, কিন্তু জানো মা, মনটা অনেক ভালো। তখন আমার মা বলল, দেখ, তোর যদি ভালো লাগে তাহলে তুই রেখে দে। তখন আমি তো খুব খুশি হয়ে গেলাম। তখন মাকে বললাম, এই তো আমার লক্ষ্মী মা। তারপরে আমি পরের দিন কলেজে যাবার টাইমে দাদুর বাসাতে গেলাম। দাদু আমাকে দেখে তো অবাক, বলল, যাক, আমি মনে করেছিলাম আমার নাতনি আমাকে ভুলেই গিয়েছে, কিন্তু না, আমার নাতনি ঠিকই আমার কথা মনে রেখেছে। তখন আমি বললাম, দাদু, তোমার কি মনে হয় যে আমি তোমাকে ভুলে যাব? তখন দাদু ভাই বলল, না না, তারপরও দিদিভাই, সবাই তো তোমার মতো না। তখন আমি বললাম, দাদু ভাই, তুমি আমাকে যতটা মজার আনন্দ দিয়েছ
তোমাকে কি আমি ভুলতে পারি? তোমাকে ঠিকই আমার বাসায় নিয়ে যাব, কারণ উপকার তো আমারই হবে, তাই না? তখন দাদুভাই বলল, তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর। তারপরে আমি দাদুকে বললাম, দাদু কালকে তুমি জিনিসপাতি নিয়ে আমাদের বাসায় যাবে? তখন দাদু বলল, আচ্ছা ঠিক আছে, আমার ছেলেটা আসুক, তাকে বলে তারপরে না হয় আমি যাব। তখন আমি বললাম, ঠিক আছে, তোমার ছেলে আসলে তোমার ছেলের সঙ্গে কথা বলে কিন্তু আমাদের বাড়িতে অবশ্যই যাবে। ওমা, দেখতে দেখতেই দুদিন পরেই দেখি দাদু আমাদের বাড়িতে বেড়াইতে গিয়েছে। আমি মার সঙ্গে পরিচয় করে দিলাম। আমার মাও বলল, বাহ, তোর দাদু তো খুব ভালো মানুষ। যাক, আমারও শ্বশুর নেই, ভালোই হলো। আমিও শ্বশুর পেলাম, তুইও দাদা পেলি, ভালোই হলো। তারপরে আমি দাদুকে বললাম, তাহলে দাদু তুমি কালকেই কিন্তু চলে আসবে? দাদুভাই বলল, ঠিক আছে। পরের দিনই দাদুভাই টুপলা টুপলি নিয়ে আমাদের বাড়িতে আসলো। তারপরের থেকে বন্ধুরা দাদু আমার বাড়ির যাবতীয় কাজ করত, বাজার ঘাট সব করত। আমার মা এবং আমার বাবা দুজনেই দেখে অনেক খুশি। এভাবেই বেশ কিছুদিন চলতে লাগলো। আর আমি ভার্সিটিতে নিয়মিত ক্লাস করতাম। এভাবে চলতে চলতে মাঝে মধ্যে গভীর রাত্রে আমি দাদুর ঘরে যেতাম এবং দাদুর সঙ্গে কিছুটা সময় যখন কাটিয়ে আসতাম, নিজেকে অনেক হালকা লাগতো এবং খুবই ভালো লাগতো। এভাবে বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন আমার বাবা এসে আমার মাকে বলল, দেখো সোনিয়ার তো বিয়ে ঠিক করে ফেলেছি। ছেলেটা অনেক বড়লোক, ইঞ্জিনিয়ার এবং দেখতে শুনতে খুব ভালো। আমার মা বলল, তাহলে তো বড়ই ভালো। তখন আমার মা আমাকে ডেকে বলল, মা সোনিয়া, শোনো, এদিকে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার মা আমাকে ডেকে তার ঘরে নিয়ে গেল এবং আমার হাতটা ধরে সুন্দরভাবে বুঝিয়ে বলল, মা, তোমার বাবা তো তোমার জন্য একটি পাত্র দেখেছে। ছেলেটা শিক্ষিত এবং ইঞ্জিনিয়ার, খুব ভালো। তখন মাকে আমি বললাম, আচ্ছা মা, তোমাদের যেটা ভালো হয় তোমরা সেটাই করো। তারপরে বন্ধুরা আমার ওখানে বিয়ে ঠিক হয়ে গেল। এই মুহূর্তে আমি কথাবার্তা যেদিন ফাইনাল হয়ে গেল, ওই দিন আমি দাদুর ঘরে গিয়ে দেখি দাদু চলে হাত দিয়ে কেমন যেন কাদা কাটা অবস্থায় চোখ দিয়ে চিপচিপ করে পানি পড়ছে। আমি বললাম, দাদু তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তখন দাদাভাই বলল, জানি না নাতনি, তোর বিয়ের কথা শুনে আমার কেমন যেন বুকটা ফেটে যাচ্ছে। আসলে তোকে তো আর ধরে রাখা আমার সম্ভব না। তারপরও এই যে কিছুদিনের মায়া, এটাকে আমি ছাড়তে পারছি না। তোর জন্য অনেক কষ্ট হচ্ছে, আমার বুকের মধ্যে হাহাকার করছে। তুই চলে গেলে আমি কী করব? তখন আমি দাদুর পাশে বসে দাদুকে সান্ত্বনা দিলাম। দাদু, আচ্ছা বলো তো, আমার বিয়ে হয়ে গেলে আমি কি আজীবন শ্বশুরবাড়িতে থাকবো? আর তুমি তো আমার দাদু, তুমি আজীবন আমার বাড়িতে থাকবে। আমি তো মাঝে মধ্যে আসবই, সময় তোমাকে একটু দেবই। তুমি আমাকে যে মজাটা দিয়েছো সেটা তো আমার স্বামী নাও দিতে পারে। তাই তুমি কোনো চিন্তা করো না, আমি তো মাঝে মধ্যে আসবই। তখন দাদুর একটু সান্ত্বনা পেল। তারপরে বলল, দাদু যা, তোকে দোয়া করে দিলাম, তুই অনেক সুখী হোস। তারপরে আমি দাদুকে বললাম, থ্যাংক ইউ দাদু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আমি দাদুর ঘর থেকে চলে আসলাম। আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি শ্বশুরবাড়িতে চলে গেলাম। ওমা, শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করতে গিয়ে দেখি আমার স্বামীটা কেমন যেন বন্ধু বান্ধবের সঙ্গে মিশে কেমন যেন উল্টাপাল্টা কিছু খেয়ে তার জীবনটা নষ্ট করে ফেলেছে। তারপরে বন্ধুরা
আমি তো বুঝতে পারলাম আমার দাদুই তো ভালো। সে বুড়ো হলেও আমার জীবনের অনেকটা সুখ দুঃখ সে বুঝতে পারত এবং আমাকে সে অনেকটা শান্তি দিত। কিন্তু আমি ইয়ং ছেলেকে বিয়ে করে আমার জীবনটাই কেমন যেন নষ্ট হয়ে গেল। এভাবে মাস তিনেক সংসার করলাম। তারপরে বাড়িতে এসে বাবা মাকে বললাম, না আমি ওই ছেলের ভাত খাবো না। তারপরে বাবা মা বলল, কেন, কি হয়েছে রে? তখন আমি বললাম, মা তুমি কিছু বুঝতে পেরেছ, আমি কেন ভাত খাবো না। একটা মেয়ে স্বামীর ঘরে কেন যায় তুমি জানো? আমি শুধু দামি দামি জামা কাপড়, খাওয়া পরা এগুলা দিলেই কি কোনো মেয়ের জীবন সুখী হয়? তখন আমার মা আমার কথা পেয়ে কিছুটা বুঝতে পারলো। তারপরে মাকে আমি সব কিছু খুলে বললাম। তখন আমার মা বলল, ঠিক আছে, তুই যেটা মনে করবি আমরা সেটাই করব। তারপরে আমার সেই স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেল। আমি বাড়িতে চলে আসলাম। তারপরে আমার লেখাপড়াটাও বন্ধ হয়ে গেল। আমার দাদু আমার বাড়িতেই ছিল। মাঝে মধ্যেই আমি আমার দাদুর ঘরে গিয়ে অনেক রাত্রে দাদুকে একটু সময় দিতাম। দাদু অল্প সময়ের মধ্যে আমার মনটা কেমন যেন ভরে দিত। এভাবে চলতে চলতে একটি পর্যায়ে আমার দাদুকে খুব ভালো লাগলো। একদিন আমি দাদুকে বললাম, আচ্ছা দাদু, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? তখন দাদু বলল, কি বলিস না আপনি, তোকে কি বিয়ে করার বয়স আমার আছে? আর তোর বাবা মাই বা কি বলবে? তখন আমি বললাম, দাদু আমার বাবা মা কি বলবে না বলবে তাতে কিছু আসে যায় না। তুমি যদি আমাকে বিয়ে করো, তোমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক টাকা দেব আমি। আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে। আমরা দুজনে অনেক দূরে চলে যাব। তারপরে নতুন একটি সংসার গড়ব। তখন দাদুও কেমন যেন মাথা নেড়ে সম্মতি দিল। তারপরেই বন্ধুরা কিছুদিন পরেই আমি আর দাদু বাড়ির থেকে পালিয়ে চলে গেলাম বহু দূরে। তারপর আমার কিছু টাকা ছিল, তার মধ্যে 5 লাখ টাকা আমি আমার সেই বুড়ো দাদুকে দিলাম এবং তাকে বিয়ে করে নিলাম এবং বললাম, আজ থেকে এই টাকা তোমার এবং তুমি এই টাকা দিয়ে বিজনেস করে অনেক বড় হবে। কিন্তু দাদু কিন্তু সেই আমলের এসএসসি পাস, খুব ভালো শিক্ষিত। তারপরে আমার দাদুর সঙ্গে বিয়ে হয়ে গেল। আমরা দুজন ফাঁকে গিয়ে নতুন ঘর বাঁধলাম। আর আমার টাকা দিয়ে আমার সেই বুড়ো স্বামী ব্যবসা করতে করতে এক পর্যায়ে সে অনেক টাকার মানুষ হয়ে গেল। আমরা ফাঁকে প্রায় 5-6 বৎসর ছিলাম। তারপরে আমি মার সঙ্গে যোগাযোগ করলাম। মা ফোনটা ধরেই কেঁদে ফেললো আর বলল, কিরে মা, আমার কথা কি তোর মনে পড়ে না? তুই কেন আসিস না আমাদের এখানে? তখন আমি বললাম, মা আমি জীবনে কি ভুল করেছি, কিন্তু ভুলটাও আমার জীবনে অনেকটা ভালো হয়ে গেছে। আমি বললাম, কি ভুল? তখন মাকে সব কিছু দাদুর বিষয়ে খুলে বললাম। তখন মা বলল, কিরে তুই এই বুড়ো মানুষটাকে নিয়ে কি সুখে থাকতে পারবি? আমি বললাম, মা এই লোকটাই আমার জীবনে পারফেক্ট। তোমরা সুন্দর শিক্ষিত ছেলে দিয়েছিলে, আসলে সে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আর এই বুড়ো দাদু, তাকে আমি বিয়ে করে তোমাদের দুয়ায় আমি অনেক ভালো আছি। আজ আমাদের অনেক টাকা পয়সা। তারপরে আমি মাকে বললাম, মা তোমাকে একটি কথা বলি, তুমি আর বাবা যদি একটি বার আমাদের বাড়িতে আসতে তাহলে তুমি বুঝতে পারতে। তারপরে মা বলল, ঠিক আছে, তোর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে তোকে ফোন দেব। মা বাবার সঙ্গে কথা বলে পরের দিনই আমাকে ফোন দিয়েছে আর বলল, মা সোনিয়া, তোর বাবা রাজি হয়ে গেছে। তোর বাবা তো কাঁদতে কাঁদতে তার দুটা চোখই প্রায় কানা করে ফেলেছে। উনি কথা বলেছে, মেয়ে ভুল করতে পারে, তাই বলে কি মেয়ে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে? তখন আমি বললাম, ঠিক আছে মা, তাহলে তুমি বাবাকে নিয়ে কবে আসছো আমাদের এখানে?
তখন মা বলল, সামনের শুক্রবারে আমি আর বাবা তুই ঠিকানা দিবি, সেই ঠিকানা অনুযায়ী তোর বাসাতে যাব। তারপরেই শুক্রবারের দিন বাবা আর মা আমাদের বাড়িতে আসলো এবং আমাদের বিশাল একটি বাড়ি, ফ্ল্যাট বাড়ি। আমার বাড়িতে ঢুকিয়ে মা বলল, মা সোনিয়া, এ বাড়িতে কি তোরা ভাড়া থাকিস? তখন আমি বললাম, না মা, এটা আমাদেরই বাড়ি এবং তোমার জামার আরও অনেক বড় একটি বিজনেস আছে, আজ আমি প্রতিষ্ঠিত। তখন আমার মা বলল, বাহ, তোকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আমি ভেবেছিলাম বুড়ো মানুষের সঙ্গে তোর জীবনটা ভালো যাবে না, কিন্তু দেখছি না রে মা, তুই সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিস। এভাবেই বন্ধুরা, আমার বাবা মা আমাকে মেনে নিল। তারপরে আমি আমার সেই বুড়ো স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াইতে গেলাম। এভাবে আমার বাবা মা আমাদেরকে মেনে নিল। বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি শেয়ার করে দেবে এবং আমার এই চ্যানেলের দর্শক হবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, টাটা।